হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি জলের বোতল নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা একটু বাজারে, কারণ মামামের ডাক্তার দেখানোর আছে। ওকে তো আগের দিন তোমাদেরকে বললাম আমি ডাক্তার দেখিয়েছি হোমিওপ্যাথিক, তোমরা তো দেখেছোই। তো ওর 6 দিনের ওষুধ ছিল, 6 দিনের ওষুধ খাওয়ার পরে মোটামুটি ভালোই আছে। এখন ওই র্যাশগুলো সামান্য উঠতে পারছে না, বাট আগে যেরকম হচ্ছিল মানে দেখতে একটু ভয়ঙ্কর লাগছিল, এখন আর ওরকম হচ্ছে না, মশার কামড়ের মতন হচ্ছে, তবে 2-4টে। তো ডক্টর বলেছিল আমাকে যে উনি 2 তারিখের পরে থাকবেন না, তো তার আগে যেতে। তো ওই জন্য আজকে যাচ্ছি। আজকে যদিও ভারত বন্ধ ছিল 12 ঘন্টার জন্য, তো ওই জন্য ডক্টর কাছে শুনে নিয়েছিলাম। ভারত বন্ধ বলেছিল না কি পশ্চিমবঙ্গ বন্ধ বলেছিল, যাই হোক একটা বন্ধ ছিল। তো ওই জন্য ডক্টরের সাথে কথা বলে নিয়েছি। তো উনি বললো না উনি থাকবেন, আর আজকে না গেলে আমার হবেও না, কারণ ডক্টর থাকবেন না। আর ওকে ওষুধ না খাইয়ে এখনও রাখা যাবে না, এখনও কয়েকদিন ওষুধটা নাকি কন্টিনিউ করতে হবে। তো ওই জন্য মামামের ডক্টর দেখানো আছে, আর আমি আর দিদি ভেবেছি একটু চুল কাটবো আজকে। তো তোমরা তো দেখতেই পারবে। তো এই যে মা, দিদি, মাম্মাম সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো। মাম্মামকে দেখানো, পার্সের দিকে নজর। এই যে মামাম তাকাও তাকাও তাকাও, এই যে দেখ, ওর শুধু পার্সের দিকে নজর। এই তো তোমার ফোন। এই যে তো এই যে মা, এই যে দিদি আর আমি, এই কজনে আমরা যাব। তো প্রথমে মামাকে ডক্টর দেখিয়ে নেবো, তারপরে যাবো ওখান থেকে পার্লারে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। চুল কাটার সিদ্ধান্তটা আমরা না হট করে নিলাম, কেন কি তোমাদের সবটাই বলবো। দেখতেই পারছো চুলটা অনেকটা বড়, কিন্তু চুলের যত্ন নেওয়া হয় না। তোমাদের তোকে তো প্রায়ই বলি যে না পারি চুল বেনুনি করতে, না পারি চুলে ঠিক করে শ্যাম্পু করতে, আর না পারি সারাদিনে ঠিক করে আঁচড়াতে। সো এত বড় চুল রেখে আমার মনে হয় না কোনো লাভ আছে যদি আমি যত্নই না করতে পারি। আর খাটনাটা মার হয়ে যায়, আর মা যখন পারে না তখন মার দেখেও খারাপ লাগে যে চুলটা এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তার থেকে চুলটা কেটে ছোট করে নিই যাতে ম্যানেজেবল হয়ে যায় হেয়ারটা। আর ভালো শ্যাম্পু ইউজ করলে, সিরাম ইউজ করলে চুলটা অনেকটাই হেলদি থাকে। তো এখন ভেবেছিলাম প্রথমে বোটক্স আর কি যেন কি বলে ওটাকে, বোটক্স, হ্যাঁ প্লাস্টিয়া করবো ভেবেছিলাম, বাট এখন ওটা অনেকটাই কস্টলি। আর সবথেকে বড় কথা হচ্ছে ওটা 6 মান্থ থাকবে, তারপরে আবার যা তাই হয়ে যাবে। আর চুলে যদি যত্ন না করতে পারো, যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট না হেয়ারে করলে আরও উল্টো রিয়াকশন হয়ে যাবে। আর আমাকে পার্সোনালি উনি বললো যে আর কি করাবেন, যে যেহেতু এখন বেবি হয়েছে, তো যেহেতু আমার হেয়ার লসটা হচ্ছে অনেক, এখন আমার সব থেকে ভালো হয় চুলটা কেটে ছোট করে নেওয়া আর চুলে যত্ন করা। এখন কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট অন্তত 1.5 থেকে 2 বছর না করতে, সেটা আমার চুলের জন্য ভালো হবে। যেহেতু আমি 3বার আমার চুলে অলরেডি কেমিক্যাল ট্রিটমেন্ট হয়ে গেছে, তো সেজন্য আমি দিদি মিলে ভাবলাম যে দিদিরও চুলটা ভেবেছিল ও বোটক্স করবে, বাট ও বললো যে না, যেটা তোকে বলেছে আমারও মনে হয় সেটা করাই ভালো। তাই ও একবারে চুলটা কাট করবে। হ্যাঁ, স্মুথনিং আমাদের 2-3 বার হয়ে গেছে। আমার তো একবার কেরোটিনও করানো আছে, বাট কোনো ফারাক নেই চুলে। চুলটা আমার এখন মনে হয় স্ট্রেটনিংয়ের পরে যে একটা মেসি ব্যাপার হয়ে যায় না হেয়ারের, তো ম্যানেজ করতে খুব প্রবলেম হয়, সেই ব্যাপারটা যখন চলে গেছে না, এখন চুলটা কেটে নিলে ম্যানেজ করতে পারবো। কিন্তু আবার স্ট্রেটনিং যদি হয়ে যায় না, আবার সেটাকে ম্যানেজ করতে না অনেক প্রবলেম হয়েছে। প্রথম যখন এখান থেকে কোকড়ানো চুল বেরোয় তখন ভীষণ অস্বস্তি লাগে, কোনো ছবি ভালো লাগে না, নিজেকে ভালো লাগে না। ওই জন্য ভাবলাম চুলটা কেটে নিই। হ্যাঁ, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম, দুপুরে ঘুম না দিয়ে আজকে বেরোচ্ছি আমরা। তো এখন বাজে ওই 4:30 মতন, ডক্টর আগে দেখাবো, তারপরে কিন্তু যাব বাজারের দিকে। তো চলো সাথে থাকো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? মামাম কিন্তু হোমিওপ্যাথিক ওষুধই ভালো খায়, বলো মা। ও কিন্তু ওই ওষুধগুলো খেতে চায় না। হ্যাঁ, আর ওষুধ বলো তো কি হোমিওপ্যাথি খাওয়ানোই বাচ্চার ভালো, বলো, বেশি একটা হ্যাঁ ক্ষতি নেই। কি বলছে? তো আমার ভাই আর দিদি আমাকে বলছে তুই অনেকটাই রোগা হয়ে গেছিস। আজকে আমি মনে হয় 5 মাস পরে জিন্স পরলাম। সত্যি কথা বলতে জিন্স পরার কনফিডেন্স পেতামই না, বাট এখন পেলাম, কারণ এখন পরার পরে দেখছি না এখন তাও পরা যায়। আসলে যে জামাগুলোতে না মানায় না, সেগুলো যখন না মানায় তখন পরতে আমার একটু কেমন অস্বস্তি হয়। তো তোমাদেরকে তো আমি শেয়ার করেছিলাম আমি আগে যে মামামকে হোমিওপ্যাথিক একটা ডক্টর দেখাচ্ছি। তো ওই ডক্টরের ওষুধটা খাওয়ার পরে মামাম কিন্তু অনেকটাই ভালো আছে। আগে যেরকমভাবে র্যাশটা উঠছিল ঠিক হয়ে যাওয়ার পরে এখন সেরকম উঠছে না, তবে 1-2 করে উঠছে। তো ডক্টর বললো এটা একটু লেন্দি প্রসেস, বোধহয় এই মান্থটা পুরো খাওয়াতে হতে পারে, কারণ এখনকার ওয়েদারটা তো ভালো না।
তো তাই বলেছিল আবার একবার আসতে, তো তাই জন্য আমি যাচ্ছি আবার। আর হয়তো বা আবারও কন্টিনিউ হতে পারে ওষুধটা। তো আমাদের যেহেতু বাড়ির পাশেই, তো অসুবিধা নেই। আমি মা দিদি হাঁটতে হাঁটতে চলে গেলাম, কারণ তোমাদের তো বললামই যে আজকে চুল কাটার আমার একটা ডিসিশন রয়েছে। তো এত বড় চুলের ভিডিও লাস্ট ব্লগে তোমরা এটাই দেখতে পাবে। তো অ্যাকচুয়ালি চুল বড় করাটা তো ব্যাপার না, মেন হচ্ছে যত্ন করাটা। আর যত্ন করাটা সম্ভব হয়ে উঠছে না এখন। সারা জীবনই চুল বড় রাখতে খুব পছন্দ করি, চুল বড় রাখাটা আমার বাবা ছোটোবেলার থেকেই বলতো যে মেয়েদের চুল বড় রাখলে ভালো লাগে, আর তোমার দাদাভাই পছন্দ করতো। কিন্তু এখন যখন দেখে যে আর পেরে উঠছি না, আর চুল আঁচড়ানোরও টাইম পাই না, তো এখন বলে যে না, ওতে আরও চুলের ক্ষতি হবে, পড়ে যাচ্ছে, তার থেকে ভালো চুল কেটে ছোট করে নাও। তো দিদিও সেটাই ভেবেছে, কারণ আমাদের চুলগুলো না কোমর ছাড়িয়ে গেছে আর এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই ডক্টর দেখানোর পরে আমরা কিন্তু চলে গেলাম সোজা পার্লারে। আর আমাদের চেনা পরিচিত একটা দিদি, মোহিনী দি, ওই দিদিটার পার্লারে গেছিলাম, কারণ আগের থেকে দিদির সাথে কথা বলে নিয়েছিলাম দিদিটা থাকবে কি না। তো এখানে যেতে যেতে দেখলাম একটা পকোড়ার দোকান। তো এখান থেকে তোমার দাদাভাই মাঝে মাঝে পকোড়া নিয়ে যায়, তো ভাবলাম এখান থেকে খাই, যেহেতু সবাই মিলে এসেছি। তো একদম গরম গরম পকোড়া কিন্তু খাচ্ছিলাম। এখানে 5 টাকা থেকে শুরু, 30 টাকা অবধি পকোড়া আছে। তো আমরা 5 টাকা দামের পকোড়াগুলোই নিলাম 10টা মতন, আর সেটাই কিন্তু আমরা ডিভাইডেড করে খেয়ে নিলাম। আর গরম গরম পকোড়াগুলো কিন্তু খেতে ভালোও লাগছিলো, একদম বোনলেস চিকেনের। আর এখানে মাম্মাম দেখো, ও তো বাইরে বেরোলে ওর কোনো প্রবলেম নেই, তাতে যতই গরম হোক ও এমনি কোথাও গিয়ে থাকতে পারবে না, কিন্তু গরমে বাইরে যদি নিয়ে আসা হয় তো সবাইকে দেখলে ও কিন্তু বেশ মজায় থাকে। আর ডক্টর বলেছে ওর কিন্তু ওই দাগগুলো ঠিক হয়ে যাবে, ওকে জাস্ট বলেছে যে এই ওষুধটা যখন ওর ঠিক হয়ে যাবে কন্টিনিউ খাওয়ানোর পরে, তারপরে কিন্তু ওকে বলেছে জাস্ট নর্মাল কোকোনাট অয়েল দিয়ে ওকে মলিশটা করাতে, তাহলে এমনি আস্তে আস্তে দাগগুলো উঠে যাবে। ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আর স্বাভাবিক একটু দেখতে কেমন লাগছে। তারপরে ওখান থেকে আমরা পকোড়া খেয়ে টোটো ধরে একদম চলে যাচ্ছি বেনিফিস মার্কেটে, কারণ দিদিটার পার্লারটা বেনিফিস মার্কেট আর কলেজ থেকে তো অনেকটাই দূর। এবার এতটা হাঁটতে মানে হাঁটতে হাঁটতে গেলে না অনেকটাই কষ্ট হয়ে যাবে। আর মামামকে নিয়ে, আর ও তো ঘুমিয়েও পড়েছিল যেতে যেতে। কেমন আছো? কেমন আছো তুমি? ভালো আছো? মিমি তো, মিমি তো ও সোনা পড়েছিল এসে সোনা কেমন আছো? কেমন আছো তুমি? দিদির মেয়ের বয়স কত লাগাম? 1 বছর। এই ধর, আমি ওকেও দেখি। দেখো 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 কাকে নিয়েছি, দেখো দেখো মামা কাকে নিয়েছে। তো ওখানে যাওয়ার পরে সবাই ওকে ভীষণ আদর করছিল, তো এটা দেখে তো ভীষণই ভালো লাগে। মা হিসেবে সত্যি নিজের সন্তানকে কেউ কোলে নিয়ে আদর করছে, এটা দেখা সত্যি ভীষণই মানে ভালো লাগে মনে। তো দেখতেই পারছো আমার হেয়ারটা কতটা ড্যামেজ টাইপের, নিচে স্ট্রেট, ওপরে পুরো কার্ল, কারণ যেগুলো আমার কেরোটিন করা ছিল সেগুলোই জাস্ট স্ট্রেট রয়েছে। আর চুলগুলো এত মেসি হয়ে গেছে না, এত জট পেকে যায়, একদিক থেকে ছাড়াই আর একদিক থেকে জট পেকে যায়। তাই যতই কষ্ট হোক একদম ভেবেই নিয়েছি আর মায়া করবো না, চুলটা কেটেই ফেলবো। আর আমি চুল কাটতে বসেছি, আমার মেয়ে আমার কোলে আসবে, ও তখন আর ওখানে থাকবে না, আর দেখছে একবার আমাকে একবার মাকে। তারপরে কি করলাম, আমি না সেকশনগুলো করে চুলে আমি ভাবলাম মামাকে কোলে নিয়ে থাকে, কারণ যেহেতু ওর দুপুরে যে ঘুমটা হয়নি, ওর এখন একটু অস্বস্তি লাগবে, তো ভাবলাম ওকে একটু ফিট করে ঘুম পাড়িয়ে দেবো। তো সেরকমই ও কিন্তু ওখানে খাওয়ার পরে ঘুমিয়েও পড়েছিল। তারপরে কিন্তু আমি চুলটা কেটেছিলাম, ওই জন্য দিদিকে আগে বসিয়ে দিয়েছিলাম। আর দিদির চুলটা দেখতে পাচ্ছ আরও বড়, ভীষণ মায়া করছিল সত্যি বলতে যে চুলগুলো কেটে ফেলবো। মানে কি হয় বলো না, চুলটা যখন থাকে তখন তো ভীষণ অস্বস্তি লাগে, চুলটা কেটে ফেলার পরে ঠিক ততটাই কষ্ট লাগে। তো বাড়িতে এসে তো আমি যথাযথ কান্নাও করেছি, তো দাদাভাইকে বলে যে কী করলাম, ঠিক করলাম কি না। তো বলছে চুলই তো আবার তো বড় হয়ে যাবে, মামাম বড় হতে হতে তখন আবারই বড় করবে, এটা তো এমন না যে একভাবেই রাখা যাবে। আর আমার চুলের গোছটা এত বেশি, দিদিটা যেহেতু একটু পাতলা, তো ওর চুলে না বাটারফ্লাই কাটটা খুব সুন্দর বোঝা যাচ্ছিলো, আর আমার চুলে বোঝা যাচ্ছিলো না, একদম পুরো মনে হচ্ছে মানে কি বলবো, কাজী নজরুল ইসলামের মতন চুলগুলো পুরো ছড়িয়ে থাকছে। বাট একটু স্পা করালে, ভালোভাবে কেয়ার করলে চুলটা যখন নারিশ হয়ে যাবে না, তখন শাইনও করবে আর স্মুথও লাগবে দেখতে। তো কাটার পরে এত হালকা লাগছিল মাথাটা, মানে কি বলবো। আর দিদিরটা কাটার পরে দেখতেই পারছো কত সুন্দর লাগছে, মানে ওর চুলে না খেলছিল। তো আমি ওরটা দেখার পরে ভাবছিলাম যে হ্যাঁ কাটাই যায়, ভালোই লাগবে। তো তারপরে যখন দিদি নিজের চুল দেখলো, ওর একটু কষ্ট লাগছিল, কারণ আমি যদিও বা একটু 1-2 বার চুল কেটেছি, 1-2 বারে বেশি মানে কম না, বেশি আরও, কিন্তু ও না চুল কাটেই না, একদম কম একটু একটু করে মানে বাড়িতে মাকে দিয়েই কাটাতো।
আর তোমরা তো দেখেছো আমি মাকে দিয়ে আর দিদিকে দিয়ে কাটাতাম। তো আমিও ওরকম পার্লার থেকে এই নিয়ে হয়তো 2-3 বার কাটালাম। তো তারপরে চুলটা যখন দেখলাম যে না ড্যামেজ হেয়ারগুলো পুরো কাট হয়ে গেছে, তো তারপর ভাবলাম ঠিক আছে, ঠিক ডিসিশনই নিয়েছি। আর এখন স্বর্ণাকে নিয়ে কি বলো তো, কদিন পরে তো কলকাতায় শিফট হয়ে যাব। তো আমার মেন ফোকাস হচ্ছে মেয়ের ওপর দেওয়াটাই ইম্পর্টেন্ট এখন। তো চুলে যত্ন করার তো কোনোই সময় নেই। তারপরে চুল চারিদিকে ছড়িয়ে থাকে, চুল উঠে যায় যেহেতু, ওটা আরও বেশি অস্বস্তির, ঘরের ভেতরে চুল ছড়ানো থাকে যখন। তো এই যে আমারটা নিয়ে বসেছে দিদি এখন, আর আমাকে দেখতেই পারছো মিররে কতটা বাজে লাগছে দেখতে, মানে চুল সামনে চুলগুলো এত কোকড়ানো না। আর স্ট্রেট চুল নিয়ে থাকতে থাকতে হট করে কোকড়া চুল দেখলে ভীষণ অস্বস্তি লাগে, চুলগুলো পুরো কেমন বেশি লাগছিল। তো তারপরে কাটার পরে দেখলাম আমার চুলটা এত ঘন হয়ে গেছে না, মানে প্রেগনেন্সিতে না চুলটা খুব ভালো হয়ে যায়, জানি না কেন, প্রেগনেন্সির পরে যদিও চুল ওঠে কিন্তু প্রেগনেন্সিতে চুল খুব ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছ কেমন লাগছে ফাইনাল লুক আমার চুলটা। আমার চুলটা যেহেতু ঘন অতটা বোঝা যাচ্ছে না, বাট দিদির চুলে ভালো বোঝা যাচ্ছিলো। তো তারপরে আমরা এই যে চলেও আসলাম বাইরে, দিয়ে ফুচকা খেলাম একটু এখান থেকে। খাওয়ার পরে বাড়ি যাওয়ার পথে একটু নিয়ে নিলাম আইসক্রিম, কারণ ভাইও বাড়িতে ছিল। তো আমরা সবাই তো কর্নেডো খেলাম, আর আমার দিদি কর্নেডো খেতে কখনোই পছন্দ করে না, ও বাটি আইসক্রিম খেলো। তো ওর জন্য বাটি আইসক্রিম নিলাম, আর বাড়িতে নেওয়ার জন্য ছিল হচ্ছে দুধ, তো দুধও নেওয়া হলো। তারপরে আর কি বাড়ি চলে আসলাম, আর মামামকে খাওয়াতেও হবে বাড়ি গিয়ে, কারণ অনেকটা সময় হয়ে এসেছে। যদিও ওখানে যেহেতু লেডিস পার্লার ছিল ওখানে ও খেয়েছে, তবে অনেকটা সময় বাড়ির থেকে বাইরে রয়েছে, তো ওরও আর ভালো লাগছে না গরমের মধ্যে। আর ওটা ওই পার্লারটাতে যেহেতু এসি ছিল তবুও একটু স্বস্তিতে থেকেছে, তাই জন্য ভাবলাম একবারে টোটোতে করেই চলে যাই। তো এই যে বাড়িতে চলেও এসেছি, আসার পরে ও এখন ওর দিদুনের সাথে খেলছে। দেখো মা এই পর্দাগুলো ধুয়েছে, তো সেই তারগুলো নিয়ে রেখেছিল নিচে, আর ওই তারটা মা যেদিক ঘোরাচ্ছে ও সেদিকে ঘুরছে আর সেদিক যাচ্ছে। তাই এটা নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম যে বাচ্চারা কত ইনোসেন্ট হয় না, একটা বড় বেবিকে এরকম করলে সে কখনোই এরকম করবে না, কিন্তু একটা বাচ্চা কতটা সরল হয় যে সে ওটা দেখে দেখে এদিক ওদিক ঘুরছে। আর এখন মামাম অনেকটা শান্তি পেলো, কারণ সারাদিন এরকমভাবেই কেটেছে ওর, মানে সেই দুপুর থেকে 4:30 থেকে রাত প্রায় 9:30 বেজে গেছিলো আমাদের বাড়ি আসতে আসতে। তারপর ওই যে ওর মামাকে আদর করে দিচ্ছে, আর ও কিন্তু আমার ভাইকে ভীষণ চিনেছে। আর আমার মামাম না হলে আমি কিন্তু আমার ভাইয়ের এই দিকটা দেখতেই পারতাম না, মানে ও সবসময় একটু সবার থেকে দূরে দূরে থাকে, একটু কম কথা বলে, কিন্তু মামাম হওয়ার পরে ও এত বেশি ওর বাচপানা, ওর এত সুইট দিকগুলো দেখতে পেরেছি, মানে কি বলবো, ভীষণ ভালো লাগে। ওকে না দেখে থাকতেই পারে না, সবসময় মা 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 করেই যায়। তো তারপরে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম, সকালেরই রান্না করা রেখেছিল মা দুবারের জন্যই। তো তারপরে এখন আইসক্রিমটা খাবো ভাবছিলাম, তো ভাবলাম না মামাকে ঘুম পাড়িয়ে নি, কারণ দুপুরেও ঠিকঠাক করে ঘুম হয়নি। তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে একবারে এই যে আইসক্রিম খেতে এখন বসেছি। আর কালকে হচ্ছে আমার বার্থডে, তো কালকের ব্লগটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা সবাইকে।